ব্রেকিং নিউজ, গ্যানেট মামলায় যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে যাচ্ছেন তারেক রহমান। মধ্যরাতে সেনাপ্রধান তার খেলা শুরু করে দিয়েছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে? একটা অ্যালার্মিং তথ্য। কি সেই তথ্য? শেখ হাসিনার ফেরা নিয়ে সেই তথ্য, যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের 5 জন প্রভাবশালী কংগ্রেস সদস্য সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল বিষয়বস্তু হলো আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। দেশে ফেরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে। মনে রাখা দরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, 4 বারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, ভিডিও শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করছে এবং আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, নানা জল্পনা কল্পনা শেষ করে আজকে সকালে দেশে ফিরেছেন তারেক রহমান। দর্শক বন্ধুরা, তারেক রহমান দেশে ফেরার পরেই একটি গোপন তথ্য, তারেক রহমানের নামে কিন্তু একটি গ্যানেট মামলা রয়েছে। সেই মামলা নাকি তারেক রহমান যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। দর্শক বন্ধুরা, তাহলে মধ্যরাতে কিন্তু হঠাৎ সেনাবাহিনী থেকে অ্যাকশন শুরু হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তাহলে কি মধ্যরাতে গ্রেপ্তার হতে যাচ্ছেন তারেক রহমান? কি হচ্ছে সেনাবাহিনী মহলে? আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওটি আগে দেখে আসি। ভারত থেকে আসা একটা খবর নিয়ে আলোচনা করব এবং সেই খবরের মূল চরিত্র হচ্ছে দুইজন, কিন্তু আলোচনার মূল চরিত্র হচ্ছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে ভারতীয় এক নেতার বক্তব্যকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম আমার দেশ একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আনার চেষ্টা করেছে এবং সেই চাঞ্চল্যকর তথ্য যদি সত্য হয় তাহলে সেটাতে মনে হতেই পারে যে এটা একটা অ্যালার্মিং তথ্য। কি সেই তথ্য? শেখ হাসিনার ফেরা নিয়ে সেই তথ্য, যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি। চলুন একটু আলোচনা করে বুঝে দেখি শেখ হাসিনার ফেরার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি? ভারত নাকি যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে? শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে? সেরকম একটা সন্দেহ দানা বেঁধে ওঠে দৈনিক আমার দেশের এই প্রতিবেদনে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সিপিআইএম নেতার মন্তব্য, হাসিনাকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে ভারত। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায়, গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে ভারত। কিন্তু সেটা শেখ হাসিনাকে ফেরত দিতে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে, সেখানেই একটু বোধহয় তথ্যের গলদ থেকে যায়। কি বলছে নিউজটা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তিনি এই মন্তব্য করেছেন, তার মন্তব্যকেই উদ্ধৃতি করা হয়েছে এখানে। কলকাতায় গতকালকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশকালে তিনি এই কথা বলেছেন। সেলিম বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদি সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো চুপ কেন রয়েছে? আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না। তার কারণ হিসেবে তিনি বলছেন, কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। যুক্তরাষ্ট্র নাকি মোদি সরকারকে নিষেধ করেছে শেখ হাসিনা নিয়ে কথা না বলতে। আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে। সিপিআইএমের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু বলা হয়নি। মোহাম্মদ সেলিম, সিপিআইএমের এই নেতা, তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করছে, অর্থাৎ মোদি সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের উপরে নির্ভর করছে। এর আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে বিজয়ী হলেন, বিজয়ী হওয়ার পরে নরেন্দ্র মোদি যখন তাকে শুভেচ্ছা জানাতে গেলেন, সেই দুজনের সামনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের ব্যাপারটা আমি আমার বন্ধু মোদির উপরে ছেড়ে দিচ্ছি। তারপর থেকেই ভাবনা ছিল যে নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের
ট্রাম্পের সঙ্গে এক ধরনের মানে মিলেমিশে আঁতাত করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে মানে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করবেন। সেই চেষ্টা কি এখনও অব্যাহত রয়েছে? মাঝখানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন আগামী বছরের 12ই ফেব্রুয়ারি একটি ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দুটি অত্যন্ত বিব্রতকর এবং জটিল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন। একদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের করা চিঠি, আর অন্যদিকে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের ঐতিহাসিক অবনতি, সব মিলে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ। যদিও সরকার প্রেস উইং থেকে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠিটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি, তবে খবর হলো এই নির্বাচনের আগে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা, সরকারের মিত্রদের মধ্যে দা কুমড়ার সম্পর্কের উত্তেজনা বাড়ছে, তখন মার্কিন কংগ্রেসদের এমন চিঠি সরকারকে বিপাকে ফেলে দিয়েছে। আবার সরকারের সব বিদেশি মিত্র ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য জোরালো তাগিদ দেয় সরকারের জন্য খড়গের নিচে জমে থাকা চাপগুলো লঘু থেকে গুরু চাপে রূপ নিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ফেব্রুয়ারির 12 তারিখ ইতিহাস নির্বাচন আয়োজনের কথা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, কিন্তু সে নির্বাচনে এমনই জট লেগেছে যে নির্বাচন আদৌ হবে কিনা সে অনিশ্চয়তাই কাটছে না। বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রেখে নির্বাচন আয়োজন করলে তা যে গ্রহণযোগ্যতা পাবে না, সে ব্যাপারে দেশি ও বিদেশি নানা মহল থেকে বারবার হুঁশিয়ার করা হচ্ছে। প্রথমে আসি সেই আলোচিত চিঠির বিষয়, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অস্বস্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের 5 জন প্রভাবশালী কংগ্রেস সদস্য গের্গি ডব্লিউ মিক্স, বিল হুইজেনগা, সিডনি কমলাগা-ডোপ, জুলি জনসন এবং টমার সুয়েজি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল বিষয়বস্তু হলো আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। কংগ্রেস সদস্যদের মধ্যে গ্রেগরি ডব্লিউ মিক্স প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, বিল হুইজেনগাও সিডনি কমলাগা-ডোপ প্রতিনিধি পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য। মার্কিন কংগ্রেস সদস্যরা এই চিঠিতে 3টি গুরুতর উদ্বেগের কথা তুলে ধরেছেন। প্রথমত, তারা বলেছেন একটি প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের মতে ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি দলকে মাঠের বাইরে রাখলে ভোটারদের একটি বড় অংশ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তারা বলেছেন একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মার্কিন কংগ্রেসের সদস্যরা বলেছেন অন্তর্ভুক্তিমূলক না হয় বাংলাদেশে 2018 ও 2024 সালের সাধারণ নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না। চিঠিতে তারা বলেন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রকাশের সুযোগ দিতে নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি। একইভাবে সততা, স্বচ্ছতা ও নির্দলীয়ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনার মাধ্যমে এগুলোর উপর আস্থা ফেরাতে সংস্কার প্রয়োজন। দ্বিতীয়ত, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তারা সতর্ক করেছেন যে এই আদালতের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য ব্যাহত হতে পারে। তৃতীয়ত, চিঠিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে, অপরাধের দায় ব্যক্তিগত হতে হবে, সামষ্টিক নয়। মানবাধিকারের দোহাই দিয়ে তারা বলেছেন কোনো নির্দিষ্ট ব্যক্তির অপরাধের জন্য পুরো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক গণতান্ত্রিক নীতির পরিপন্থী। বিশ্লেষকরা মনে করেন এই চিঠিটি কেবল একটি সাধারণ কূটনৈতিক বার্তা নয়, বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। কিন্তু এসব প্রতিক্রিয়া আসার পরও সরকার অবস্থান এখানে বেশ অনড়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে, তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। যদিও তিনি দাবি করেছেন যে তিনি এই মার্কিন চিঠিটি দেখেননি, তবে চাপ যে পর্দার আড়ালে বড় ধরনের কম্পন তৈরি করছে
তা স্পষ্ট। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গত নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচির সফরের সময় একই ধরনের বার্তা পাওয়া গিয়েছিল। সূত্রগুলো বলছে, শার্লি বাচি বাংলাদেশে থাকাকালীন 5টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন এবং সবচেয়ে বড় চমক ছিল নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে তার অনলাইন বৈঠক। কমনওয়েলথ সরাসরি জানিয়ে দিয়েছে যে সব বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ বা ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এই সরকারকে পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া দেশগুলোর জন্য কঠিন হবে। একাধিক সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া, ইউকে ও জার্মানি সহ আরো বেশ কয়েকটি দেশের সংসদ সদস্যরা এ ধরনের চিঠি দিতে পারেন অধ্যাপক ইউনূসকে। তেমন পরিস্থিতি হলে আগামী নির্বাচনের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্নের মুখে পড়বেন অধ্যাপক ইউনূস। এবার আসা যাক দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে অগ্নিগর্ভ সংকটে, বাংলাদেশ ও ভারতের বর্তমান কূটনৈতিক উত্তেজনা নিয়ে। বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য শীতলতার মাঝে ইতিহাসের সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ভারতে বিক্ষোভ চলছে হিন্দুত্ববাদী সংগঠনের। দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে নজিরবিহীন বিক্ষোভের পর ঢাকায় আবারও ডাক পড়ে ভারতীয় হাই কমিশনারের। কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ হাই কমিশনের প্রবেশের চেষ্টা হয়েছে, বিক্ষোভ হয় বামপন্থীদেরও। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন খুলতে না দেওয়ার হুমকিও এসেছে। এরই মধ্যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে চলছে গুঞ্জন। উত্তেজনার পারদ কোথায় গিয়ে পৌঁছায় তা নিয়ে উৎকণ্ঠায় দুই দেশের কূটনৈতিক বিশেষজ্ঞরা। ডক্টর ইউনূসের ঘোষিত দেশসেরা নির্বাচনের আগে দেশ জুড়ে যখন অস্থিরতা, আতঙ্ক, ঠিক তখন সীমান্তের ওপারেও বিক্ষোভের ঝড় জটিল করছে দৃশ্যপট। গত 16 মাসে যে দৃশ্য দেখা যায়নি তাই এখন নিয়মিত ঘটছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতায় উপ হাই কমিশনের সামনে নজিরবিহীন বিক্ষোভ এবং ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড। ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে পুড়িয়ে মারার ঘটনাটি ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে উস্কে দিয়েছে। দিল্লির চাণক্যপুরীতে বিক্ষোভকারীরা 3টি স্তরের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করে। এমনকি কলকাতায় গেরুয়া পতাকা হাতে উগ্রবাদীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, যার ফলে পুলিশকে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়েছে। ভারতের প্রতিক্রিয়া কেবল রাজপথেই সীমাবদ্ধ নয়, বরং তা কূটনৈতিক স্তরেও বেশ কঠোর। 1 সপ্তাহের মধ্যে 2 বার বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত সরকার। ভারত অভিযোগ করেছে যে বাংলাদেশে ভারতীয় স্বার্থ ও স্থাপনা নিরাপত্তা নিয়ে গভীর ঝুঁকি রয়েছে এবং 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশি নেতাদের কিছু মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। অন্যদিকে ঢাকাও পিছিয়ে নেই। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে দফায় দফায় তলব করে ভারতে বাংলাদেশি মিশনের নিরাপত্তা এবং শিলিগুড়ির ভিসা সেন্টারের ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। শিলিগুড়িতে হামলার পর ভারতের ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দিল্লিতেও বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগরতলায় রাজ পরিবারের বংশধর প্রদত্ত কিশোর মানিক্য দেববর্মা সরাসরি হুমকি দিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না হলে আগরতলার সহকারী হাই কমিশন অফিস আর চালু করতে দেওয়া হবে না। এই টানাপোড়েনের ফলে রোগী, শিক্ষার্থী এবং পর্যটকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হতেও দেখা যাচ্ছে। এনডিটিভির মতো প্রভাবশালী মাধ্যমে ডক্টর ইউনূস সরকারকে মিত্র থেকে শত্রু প্রতি। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, রানা জল্পনা কল্পনা শেষ করে কিন্তু আজকে সকালে তারেক রহমান দেশে ফিরেছেন এবং তারেক রহমানকে দেশে আপনার বরণ করতে কিন্তু লাখো জনতা গিয়েছিল এবং আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ কত সাজ এবং বিভিন্ন মানুষকে দেখা গেছে যে আপনার গোটা সর্বশরীরে তিনি ধান লাগিয়ে গিয়েছে তারেক রহমানকে শুধু এক পলক দেখার জন্য। দর্শক বন্ধুরা, তারেক রহমান কিন্তু অনেক জল্পনা কল্পনা পরে 2008 সালে কিন্তু তারেক রহমান দেশ ছেড়েছিলেন এবং 2025 সালে তারেক রহমান আবারও দেশে ফিরে আসবেন। দর্শক বন্ধুরা, 2026 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে
সে নির্বাচনকে অপেক্ষা করে কি তারেক রহমান দেশে ফিরেছেন, নাকি তার মায়ের বেগম খালেদার যে অসুস্থতার কারণে দেশে ফিরেছেন সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। কিন্তু তিনি দেশে ফিরেছেন, তিনি নির্বাচনের আগে আর দেশ থেকে যাচ্ছেন না, সেটাই হচ্ছে এখন ফাইনাল কথা। কিন্তু তারেক রহমানের প্রসঙ্গে একটি কথা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা এবং বিভিন্ন রাজনৈতিক মহলে উঠে এসেছেন যে তারেক রহমানের নামে কিন্তু এখন পর্যন্ত একটি মামলা রয়েছে, গ্রেনেড মামলা। এই গ্রেনেড মামলায় তারেক রহমান কিন্তু জামিন পাননি। তাহলে কি তারেক রহমানকে গ্রেপ্তার করা হবে? কবে তারেক রহমানকে গ্রেপ্তার করা হবে এবং তারেক রহমান কি আদালতে তোলার পর কি তাকে জামিন দিবেন? এটি নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা চলছেন। এদিকে তারেক রহমানের এখন বর্তমান অবস্থান, তিনি তার এবারে হাসপাতালে রয়েছেন তার মায়ের কাছে। আর এদিকে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু বাংলাদেশের ইউনিসের কাছে একটি চিঠি এসেছেন, যেখানে বিদেশি 5 রাষ্ট্রদূতের স্বাক্ষর সহকারে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটি আসলে অবৈধ ঘোষণা হতে যাচ্ছে। আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন হবে না। দর্শক বন্ধুরা, আপনি কি চান যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, বা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলে আপনার মনে হয়? আগামী নির্বাচন কিন্তু আপনার ডাক্তার ইউনূসের তারিখ ঘোষণা অনুযায়ী 26 বা 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে, কোন দল পাস করবে সেটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। আর ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত রাজনীতির আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।